প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি তাহিরা শিল্পী, সিনিয়র শিক্ষক, বাংলা, সারোয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বামনা, বরগুনা। বন্ধুরা, আমরা গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনির পরিবর্তন নিয়ে। আমরা সেখানে তোমাদের দুটি নিয়ম পড়িয়েছিলাম স্বরধ্বনির পরিবর্তনে। আজকে আমরা দেখি কতটা পড়াতে পারি। তো মূল পাঠে ফিরে যাওয়ার আগে গত ক্লাসের বিষয়গুলো তোমাদের কতটা মনে আছে একটু আমরা স্মরণ করে নেই, দেখি কতটা মনে আছে। আমরা গত ক্লাসে সরলোপ এবং স্বরাগম পড়িয়েছিলাম। বলেছিলাম স্বরাগম স্বরলোপের বিপরীত প্রক্রিয়া। আরেকটা কথা, ধ্বনির পরিবর্তন, উচ্চারণের পরিবর্তন, শব্দের অর্থের পরিবর্তন নয়, এটাও তোমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা দেখছিলাম স্বরাগমের তিনটি পদ্ধতি, আদি, অন্ত, মধ্য। আবার স্বরলোপেরও আমরা ওরকম তিনটি দেখছিলাম, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। আজকে আমরা এই স্বরধ্বনি পরিবর্তনের আরেকটি ধাপ অভিশ্রুতি নিয়ে আলাপ করব। আসো তোমরা খাতা কলম নিয়ে নাও এবং তোমাদের পাঠ্য বইটি অবশ্যই সাথে রাখবে। তো বন্ধুরা, আমরা আজকে অভিশ্রুতি দিয়ে শুরু করছি। অভিশ্রুতি এটিও কিন্তু স্বরধ্বনির পরিবর্তন। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনগুলো আমরা পরে পড়াবো, আগেই বলছিলাম, আগে স্বরধ্বনিগুলো শেষ করে নিব। তো অভিশ্রুতি সম্পর্কে বইয়ে একটি সংজ্ঞা আছে, সংজ্ঞাটি একটু এলোমেলো, বইয়ে প্রত্যেকটা সংজ্ঞাই একটু তোমাদের কাছে এলোমেলো মনে হয়। তো আমি সহজ করে এই অভিশ্রুতির সংজ্ঞাটি তোমাদেরকে আগে বলে নিচ্ছি। অভিশ্রুতি হচ্ছে, সবসময় মনে রাখবা, যেই শব্দের শেষে অন্ত্যেষ্টিয় থাকে সেটাই আমরা অভিশ্রুতি করব। যেমন দেখো, করিয়া থেকে করে। এরপরে দেখো এরকম যতগুলো আসে আমরা দেখি দু চারটা। ধরিয়া থেকে ধরে, বলিয়া বলে। এখন তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে এটা অভিশ্রুতি, আমরা তো দেখতেছি সাধু থেকে চরিত্ররীতির পরিবর্তন। ঠিক তাই, কিন্তু একটি ছোট্ট শর্ত আছে এর সাথে। একদমই সাধু থেকে চলিত সবগুলো তেমন না, কিছু সাধু থেকে চলিত রূপে হয়। যেমন সংজ্ঞায় কিন্তু আমি বলেছিলাম, শেষে যদি অন্ত্যেষ্টিয় হয় যেই শব্দে, সেটাই কিন্তু আমরা অভিশ্রুতির পর্যায়ে নিয়ে নিব। যদি ধরো সংজ্ঞাগুলো, এগুলো উদাহরণগুলো দেখেছো, একটু মুছে নেই। হ্যাঁ, মনে করো আমি একটি সাধু রীতির শব্দ লিখলাম, কহিলেন। এটাকে আমরা করতে পারি কইলেন। সরি, আমরা একটু এপাশে নিয়ে আসি লেখাটা। কহিলেন, কইলেন। চলিলেন, চললেন। এখন দেখো করিয়া করে, বলিয়া বলে। এখন এই যে শব্দগুলো আমরা নিলাম, এখানে দেখতে পাচ্ছ অন্ত্যেষ্টিয় আছে, বলিয়া, বলে, করিয়া, করে। আর এপাশে যে লিখলাম কহিলেন, কইলেন, বলিলেন, বললেন,
এখানে একটি ভিন্নতা রয়েছে, এখানে একটি পার্থক্য আছে। দেখো তোমরা সেটা খুঁজে পাচ্ছ কিনা। নিশ্চয়ই তোমরা অনেকেই ধরতে পেরেছো যে এখানে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে নেই। এরপরে হচ্ছে এটাও সাধুরীতি থেকে চলিত রীতিতে নিয়ে আসছি, এটাও সাধুরীতি থেকে চলিত রীতিতে নিয়ে আসছি, এখানেও ঠিক একই করেছি। তারপরেও কিন্তু এটা অবিশ্রুতি আর এটা অবিশ্রুতি হয়নি, এখানে অন্ত্যেষ্টিক্রিয়া নেই। ক্রিয়াপদের সাধু চলিত রীতি করলে সেটা সাধু থেকে চলিত রীতিতে নিলে সেটা অবিশ্রুতি হয়, কিন্তু এখানে যেহেতু অন্ত্যেষ্টিক্রিয়া নেই শেষে, এ কারণেই এটা অবিশ্রুতির পর্যায়ে পড়বে না। এখানে যেমন কহিলেন কইলেন, এখান থেকে বাদ পড়লো হ, এটা হ ধ্বনিটি বাদ গেল, কোনো স্বরধ্বনি বা স্বর কিন্তু এখানে বাদ পড়েনি। এখানে কহিলেন রস্বই কিন্তু এখানে ঠিকই আছে, এই যে হয়ে রস্বীকার দিয়েছি সেটা কিন্তু এখানে রূপটা আসছে স্বরধ্বনির, বাদ করেছে শুধু হ, এই জন্য এটাকে বলা যাবে হকার লোপ, এখানে হ লোপ হয়েছে। আবার এক্ষেত্রে দেখো হয়েছে কি চলিলেন চললেন, এখান থেকে কিন্তু ই ধ্বনিটি বাদ করেছে, রস্বই ধ্বনিটি। এখন আবার তোমাদের মনে আরেকটা প্রশ্ন নতুন করে জাগতে পারে যে মাঝখান থেকে যেহেতু স্বরধ্বনি লোপ পেয়েছে, তাইলে এটা তো হবে মধ্য স্বরলোপ, এটা হবে মধ্য স্বরলোপ। আর এটা হচ্ছে কি কহিলেন কইলেন, এখানে আমরা পরের ইকার আগে নিয়ে আসছি, এখানে এই পরিবর্তনটা, তাইলে এটা অপিনিহিত হবে। আসলে না, এখানে হচ্ছে কি এই ইটা আমরা কি করেছি বাদ দেইনি, মধ্য স্বরলোপ হয়নি। মধ্য স্বরলোপের জায়গাটা একটু মনে করে দেখো, মধ্য স্বরলোপের বৈশিষ্ট্যটা কি ছিল, যে সেটা যুক্ত ব্যঞ্জনে হতে পারবে, যুক্ত ব্যঞ্জন ভাঙলে মাঝখানে স্বরধ্বনি আসবে, এই একটা নিয়ম। আর একটা হচ্ছে কি অতিরিক্ত একটি স্বরধ্বনি মাঝখানে আসবে। তো এখানে চলে গেছে, অতিরিক্ত স্বরধ্বনি মাঝখান থেকে চলে গেছে, এজন্য এটিকে আমরা মধ্য স্বরলোপ নিতে পারি। যাই হোক, এবারে দেখো আমরা পরবর্তী উদাহরণে চলে আসি, পরবর্তী একটি দেখি আমরা। তাইলে অবিশ্রুতি তোমাদের কাছে ক্লিয়ার হলো যে ক্রিয়াপদের অন্ত্যেষ্টিক্রিয়া যুক্ত ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ বা চলিত রূপটি হচ্ছে অবিশ্রুতি, বা কোনো বড় অন্ত্যেষ্টিক্রিয়া যুক্ত কোনো বড় শব্দের সংক্ষিপ্ত বা ছোট রূপটি হচ্ছে অবিশ্রুতি। এবারে আমরা স্বরধ্বনি পরিবর্তনের আরেকটি ধাপ নিয়ে আসব, সেটি হচ্ছে অপিনিহিতি। সবগুলি রস্বীকার অপিনিহিতি। এখন তোমাদের অপিনিহিতির সংজ্ঞা নিশ্চয়ই মনে আছে, বইয়ের সংজ্ঞাটা এরকম ছিল, পরের ইকার আগে উচ্চারণ করার রীতিকে অপিনিহিতি বলে। আর একটা আছে যুক্ত ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জনের পূর্বে অতিরিক্ত স্বরধ্বনি আসলে বা অতিরিক্ত স্বর আসলে সেটাকেও অপিনিহিতি বলা যায়। তো এবারে আমরা উদাহরণের সাহায্যে সেটি দেখে নেই। যেমন দেখো আজি আইজ, আজি আইজ, এখানে ই শেষে উচ্চারণ করছি, জয়ের পরে উচ্চারণটা আসছে আজি, মানে শেষে ই স্বরধ্বনিটি উচ্চারণ করছি। এখানে আমরা জ বর্ণটির আগে, জ এর আগে ই ধ্বনিটি নিয়ে আসছি, জ ধ্বনিটির আগে, এখানে হয়েছে আইজ, এটা আগে আসছে আর এখানে এটা পরে ছিল। তাইলে ওই নিয়মটা এখানে হলো যে পরের ইকার আগে উচ্চারিত হওয়ার নিয়মকে অপিনিহিতি বলে, তাহলে সেই সংজ্ঞা অনুযায়ী এটা মিলল। আর একটা হচ্ছে আমরা যে এই ধ্বনির পরিবর্তনগুলো তোমাদের দেখাচ্ছি, এই পরের অংশটি বা উত্তর পদটি কিন্তু আমাদের মূল যে জায়গাটা তোমাদের উচ্চারণের পরিবর্তনটা দেখাচ্ছি, সেই পরিবর্তিত উচ্চারণটা কিন্তু আমরা এই পাশে লিখি, উত্তর পাশে বা পরবর্তী পাশে লিখে দেই। এখন দেখো আরেকটি সংজ্ঞা দেখছিলাম, যুক্ত ব্যঞ্জনে ঠিক আগে যদি একটি স্বরধ্বনি আসে তাইলেও সেটি অপিনিহিতি হয়। যেমন আমরা এখানে উদাহরণটি দেখাচ্ছি, তোমাদের বইয়ের উদাহরণই দেখো, বাক্য, এটা আমরা অনেকে আবার উচ্চারণ করে থাকি বাক্য, বাক্য,
বাইক, এই এরকম আমরা উচ্চারণ করে থাকি। অনেকে কন্যা, কন্যাকে বলে কন্যা, এই যে শব্দটি কন্যা, এটিকে আবার অনেকে উচ্চারণ করে কন্যা। এখন এক্ষেত্রে এটা হলো আমাদের একটি সূত্রের সাথে মিলল। এটি পরবর্তী সূত্র যে যুক্ত ব্যঞ্জনের ঠিক আগে যদি একটি স্বরধ্বনি আসে তাইলে সেটি অপিনিহিতি। এখন আবার কেউ মনে করতে পারো মাঝখানে রস্বই আসলো তাইলে এটি তো মধ্য স্বরাগম, কিন্তু এটি মধ্য স্বরাগম নয়। কেন এটি মধ্য স্বরাগম নয় একটু দেখে নেই আমরা। যদি এটিকে আমরা বর্ণভিত্তিক বিশ্লেষণ করি, যেমন প্রথম দিন ক্লাসে বলছিলাম ধ্বনির পরিবর্তন জানতে হলে আমাদের ভালো করে বর্ণ বিশ্লেষণটা আগে শিখতে হবে। তো এক্ষেত্রে তুমি যদি বর্ণ বিশ্লেষণটা নিয়ে নাও, যেমন ধরো কন্যা, কন্যা। এখন যদি আমরা এই পরিবর্তিত উচ্চারণটাকে যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে দেখো কি হয়। ক যোগ রস্বই যোগ ন, ন যোগ আ। এখন আবার চিন্তা করতে পারো জফলা কেন ন হয়ে গেল, কারণ আমরা যা উচ্চারণ করি আমরা কিন্তু সেটি লিখবো। এখানে বানান আসলে বিষয় না, বিষয় হচ্ছে উচ্চারণ। কি উচ্চারণ করছি আমরা? উচ্চারণ করছি কিন্তু কন্যা, মানে নয়ের দিক্ত কন্যা, দুটি ন, সেইভাবে আমরা উচ্চারণ অনুযায়ী বিশ্লেষণ করে নিলাম। তো এখন এখানে দেখো দুটি ব্যঞ্জন পাশাপাশি আছে, এর মাঝে কোনো স্বর আসেনি। দুটি ব্যঞ্জন পাশাপাশি আছে, এর মাঝখানে কোনো স্বরধ্বনি আসেনি, এবং ঠিক এর পূর্বে একটি স্বর এসেছে। এটি ঠিক এর পূর্বে একটি স্বরধ্বনি রস্বই আসছে। যেটাই আসুক একটি স্বর আসলে, স্বর মানে স্বরধ্বনি, একটি স্বরধ্বনি আসলেই সেটি কিন্তু অপিনিহিতি। এখন এখানে মধ্য স্বরাগমের সাথে মিলবে না এ কারণে, যেমন মধ্য স্বরাগম যদি আমরা একটি উদাহরণ দেখি, আজ, আইজ, আজি, আজ আজি। আবার একটা আছে আজ আইজ। তাইলে কিভাবে আজ আইজ হলো? এটা হচ্ছে অপিনিহিতি। আর আজি, আজি আইজ এটি হচ্ছে, একটু মুছে উপরে লিখে দেই, লেখাটা মনে হয় বোঝা যাচ্ছে না। যেমন আজি, আইজ, আজ, আজি। এখন দেখো এখানে চেঞ্জটা কোথায়? আজি আইজ পরের ইকার আগে নিয়ে আসছি, এই কারণে এটি অপিনিহিতি। আর এখানে হচ্ছে কি আজ আজি, এখানে পরের আগের আনার কোনো কিছুই নাই। এখানে একটি নতুন করে রস্বই ইকার মাঝখানে আমরা এখানে একটি নতুন করে রস্বই ইকার আমরা নিয়ে আসছি। আজ আজি একটি নতুন করে ই যুক্ত হয়েছে, এটা হয়েছে শেষে, ইটা আসছে শেষে। তুমি যদি বিশ্লেষণ করো তাহলে দেখবা এই আজিটাকে বিশ্লেষণ করলে হবে আ জ ই, ইটা কার হিসাবে আসছে, তাহলে এটা শেষে আসলো অন্তঃস্বরাগম, এইটা স্বরাগম। কিন্তু আজি আইজ এটা কিন্তু স্বরাগম নয়, কোন ধরনের মধ্য স্বরাগম বা কোনো স্বরাগম নয়, এটি অপিনিহিতি। কেন এটি অপিনিহিতি হলো? পরের ইকার আগে উচ্চারিত হলে বলে এটি অপিনিহিতি। এই কারণেই অপিনিহিতি স্বরাগম নয়, মধ্য স্বরাগম নয়, অন্তঃস্বরাগম নয়, কোনো স্বরাগমই নয়। অপিনিহিতি মধ্য স্বরাগম নয়। আর এখানে যখন আমরা বিশ্লেষণ করলাম এই সংজ্ঞাটি যে যুক্ত ব্যঞ্জনের আগে, তো আমরা যুক্ত ব্যঞ্জন ভেঙে আবার একটা মধ্য স্বরাগম এবং অপিনিহিতির উদাহরণ দেখাই। যেমন মধ্য স্বরাগমে আমরা দেখেছি ফিল্ম, ফিল্ম যদি লিখি ফিল্ম, এটা কি আমরা
যদি এভাবে লিখি ফিল্ম বলি অনেকে, কিন্তু ফিল্মকে আমরা আবার অনেকে উচ্চারণ করি ফিল্ম। তো সেই ক্ষেত্রে দেখো ফিল্ম আর ফিল্ম, এখানে মাঝখানে একটি অতিরিক্ত ইকার আসছে, এইটি কিন্তু এপাশে নেই, এই জন্য এটি মধ্য স্বরাগম। আর এখানেও প্রশ্ন যে এখানে যুক্ত ব্যঞ্জনের আগে ই আসছে, এখানে যুক্ত ব্যঞ্জনের মাঝখানে ই আসছে, মানে যুক্ত ব্যঞ্জন ভেঙে লিখে মাঝখানে ই নিয়ে আসছি। এই ল এবং ম এর মাঝখানে একটি, এখানে কি আসছে, আমরা এই লয় মা এটাকে ভেঙে লয়ে একটি লয়ে রশ্মি দিলেও রশ্মির উচ্চারণটা কিন্তু আসছে মাঝখানে ফিলি, তারপর ম। তো এই দুইটি যুক্ত ব্যঞ্জনের মাঝখানে ই আসছে। আর এখানে যখন আমরা ভাঙলাম, কন্যা শব্দটিকে ভেঙে দেখালাম, সেখানে কিন্তু এই ন ন এর দুটো ব্যঞ্জনের যুক্ত ব্যঞ্জনের মাঝখানে কিন্তু অতিরিক্ত স্বর আসেনি, সেটা আসছে ঠিক পূর্বে। তাইলে ভিন্নতাটা কি? মধ্য স্বরলোপ এবং অভিনিহিতির মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা কখনোই মিলিয়ে ফেলবো না, এটা কিন্তু অনেক শিক্ষার্থীরা আমরা মিলিয়ে ফেলি, গোলাইয়া ফেলি, এরকম আরো অনেকগুলোর সাথেই মধ্য স্বরাগমের একটা দ্বন্দ্ব লেগে যায়। তো মধ্য স্বরাগম হচ্ছে এখানে মাঝখানে একটি অতিরিক্ত ই আসবে, আগেও থাকবে না, আগে পরেও যাবে না। আর অভিনিহিতির বিষয়টা হচ্ছে আগে পরেরটা আগে, আগেরটা পরে, এরকম আমরা উলট পালট করে দিই। পরের ইকার বা যে কোনো স্বর পরের ইকার উকার, সেটা দীর্ঘ উ, রস্য দীর্ঘ রস্যই দীর্ঘ ই, যে কোনো ইউ, সেটা পরেরটা আগে আসবে, সেটা অপিনিহিতি। আর এখানে হচ্ছে জাস্ট যুক্ত ব্যঞ্জনের আগে একটি স্বরধ্বনি ই আসছে, এই কিন্তু ভিন্নতা, এটা তোমরা মনে রাখবা। মুছে ফেলি, আমরা আরেকটায় যাই। এবারে আমরা দেখি অসমীকরণ। অসমীকরণ সম্পর্কে তোমাদের পাঠ্য বইয়ে একটি সংজ্ঞা আছে, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে একটি অতিরিক্ত স্বরধ্বনি নিয়ে আসলে সেটি অসমীকরণ। অসমীকরণ এটা অসমীকরণের সংজ্ঞাটা কি দেখলাম আমরা, যে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে একটি অতিরিক্ত স্বরধ্বনি নিয়ে আসলে সেটিকে বলে অসমীকরণ। যেমন টপ টপ, এখন যদি আমি বলি টপ টপ করে বৃষ্টি পড়ে, টপ টপ করে একটা কিছু পড়ার শব্দ বললাম, একটু কেমন লাগে না? তো এটাকে আমরা যদি একটু মধ্যখানে একটা স্বরধ্বনি আনি, শুনতে একটু ভালো লাগে। এই শব্দটাকে আমরা যদি মাঝখানে একটি স্বরধ্বনি দিয়ে লিখে নেই, কেমন হয় দেখো, টপা টপ। তাইলে এখানে একটি আ ধ্বনি, আমরা অতিরিক্ত একটি আ স্বরধ্বনি নিয়ে আসায় শব্দটি কিন্তু শ্রুতি মধুর হয়েছে। তুমি যদি কাউকে বলো যে আমার সাথে যোগ যোগ করিস, একটু শুনতে খারাপ শোনায়, যোগ যোগ করিস, তো এটাকে যদি আমরা অসমীকরণের পর্যায়ে নিয়ে এসে মানে অসমীকরণ করে ব্যবহার করি, তাইলে শব্দটা অনেক সুন্দর শোনায়, যে তুই আমার সাথে যোগাযোগ করিস। তাইলে যোগাযোগ, দেখো এরকম যোগ যোগ, এই যোগ যোগ করিস না বলে আমরা এটাকে যোগাযোগ, তাইলে শুনতে ভালো শোনালো। এখন খুব সংক্ষিপ্ত ভাবে মনে রাখার জন্য, খুব সহজ ভাবে তোমাদের মনে রাখার জন্য আমি বলছি যে তোমরা এটাকে শুধু মনে রাখবা, অসমীকরণকে এই যে পাশাপাশি দুটি শব্দ একই রকম থাকবে। অসমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে দুটি দুপাশের দুটি শব্দ, পূর্বপদ পরপদ দুটি শব্দই পাশাপাশি দুটি শব্দ একই রকম থাকবে, এবং সেই একই রকম শব্দটার উচ্চারণটাকে আমরা একটু পরিবর্তন করার জন্য সেখানে একটি শুধু আ ধ্বনি নিয়ে আসবো। অসমীকরণে আর কোনো স্বরধ্বনি আসবে না, সবসময় আ স্বরধ্বনিটি আসবে। এখন এখানেও তোমাদের মনে হতে পারে মাঝখানে এখানে তো আর কোনো স্বরধ্বনি নেই, এটা তো অবিশ্রুতির পর্যায়ে গেল না, এটা তো অভিনিহিতির পর্যায়ে গেল না, যে পরের স্বরধ্বনি আগে আসলো, তাই এখানেও তো মাঝখানে একটি স্বরধ্বনি আ এসে গেল, এই যে টপা টপে দিলাম আ, যোগাযোগে দিলাম আ। তাইলে এটি কেন মধ্য স্বরাগম হবে না? কেন হবে না?
তার কারণ হচ্ছে মধ্যস্বরাগমের এপাশের দুই পাশে একরকম শব্দ থাকে না, শব্দগুলো আলাদা থাকে। আর তোমাদের এই অসমীকরণে এই পূর্ব পাশে এবং পাশে উত্তর পাশে দুই পাশেই কিন্তু একই রকম শব্দ থাকবে। এই কারণেই এটি হচ্ছে অসমীকরণ। আর যদি দুই পাশে একই রকম শব্দ না থাকতো, মাঝখানে কোনো স্বরধ্বনি নিয়ে আসতাম, তাইলে সেটি হতো মধ্যস্বরাগম। তো এক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম যে অসমীকরণের বেলায় অবশ্যই আ ধ্বনিটি মাঝখানে দিয়ে শব্দটি সৌন্দর্য বর্ধন করতে হবে, আর দুই পাশেই একই রকম শব্দ থাকবে, তাইলেই সেটি অসমীকরণ। এই একদম ইজি বিষয়, এটা মনে রাখা সহজ। আজকে তিনটি ধ্বনির পরিবর্তন আমরা আলোচনা করলাম, অবিশ্রুতি, অপিনিকৃতি এবং অসমীকরণ। তিনটাই কিন্তু অপেক্ষাকৃত একটু সহজবোধ্য ছিল। অবশ্য এগুলো আমরা অনেকেই ভুল করে ফেলি, শুধু তোমরা 9-10 স্টুডেন্টরা না, এটা ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরাও ভুল করে ফেলে। যেমন এটা থেকে কিন্তু তোমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে, তারপরে যে কোনো চাকরির প্রশ্ন, বিসিএসে এটা থেকে প্রতিবারে একটা প্রশ্ন থাকেই। তো এই ধ্বনির পরিবর্তন চ্যাপ্টারটা অনেক স্টুডেন্ট কিন্তু মনে করে যে ওইটার দিকে আমি আর তাকাবো না, মানে এত কঠিন মনে হয়। তোমরা অনুষ্ঠানটা ধারাবাহিক দেখতে থাকো, ক্লাসটা। আমি এই ধ্বনির পরিবর্তনের প্রত্যেকটা প্রক্রিয়া তোমাদের সহজভাবে বুঝিয়ে দেব, এবং কারো যদি বুঝতে সমস্যা হয়, কোথাও খটকা লাগে, তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। আর অন্য কোনো চ্যাপ্টারে তোমাদের সমস্যা থাকলে সেটাও আমাকে তোমরা বলতে পারো, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেহেতু আমরা ক্লাস থেকে অনেক দূরে আছি, 21 সালে তোমাদের পরীক্ষা, ক্লাস 10-এর স্টুডেন্টদের বলছি তোমরা একটু মনোযোগী হও। আর আমি তোমাদের ক্লাসগুলো শেষে কিছু বাড়ির কাজ দিয়ে দেব, তোমরা একটু হোমওয়ার্ক করে নেবে। তো আজকে আমি তোমাদের একটি রচনা বলে দেই, এটা একটু নিজেরা তৈরি করবা এবং কমপক্ষে 12 থেকে 13টি পয়েন্ট যুক্ত একটি রচনা লিখবা, এবং সেটা তোমরা শ্রমের মর্যাদা এটা তোমরা করে নিও। আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, আবার যেদিন ক্লাসে আসবো আমি কিন্তু জিজ্ঞেস করে নিব রচনাটি তৈরি করছিলা কিনা। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, দোয়া করি সবাই সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।